সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা টাইপ কলাম করেছিলাম, টাইপ কলাম করেছিলাম। আজকে টাইপ কলামের অন্য অংশটা দেখব, বাকি পার্টটুকু আমরা দেখব টাইপ কলামে। টাই রডের স্পেসিং বের করা শিখবো আজকে। কি বের করা শিখবো? টাই রডের স্পেসিং বের করা শিখবো। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? রুখো যারা, সবুর করো, মাত্র ক্লাস শুরু করলাম। শুরু করলে অবশ্যই লিংক দিব, কোনো টেনশনের কারণ নাই। এতক্ষণ পর্যন্ত কথাই বলি নাই আমি, মাত্র শুরু করলাম কথা বলা এবং ক্লাস মাত্রই শুরু হলো। আচ্ছা, টাই রডের স্পেসিং কি বের করব? স্পেসিং বের করব। আচ্ছা, প্রথমে বলে নেই আমরা টাই রড হিসেবে আমরা কত মিলিমিটার রড ব্যবহার করতে পারবো। 6 মিলিমিটার, 8 মিলিমিটার, 10 মিলিমিটার এবং 12 মিলিমিটার রড ইউজ করতে পারবো। এগুলো আমরা টাই রড হিসেবে ইউজ করতে পারবো, এই চারটা। ওকে, এখন প্রশ্ন হলো আপনি পরীক্ষা হলে কোনটা ইউজ করবেন? কখনো 6 ইউজ করবেন না, 12 ইউজ করবেন না, হয় 8 ইউজ করবেন, না হলে 10 ইউজ করবেন। প্রশ্নে যদি কখনো বলা না থাকে আপনি কোনটা ইউজ করবেন, তাহলে আপনি 6 এবং 10 ইউজ করবেন। ঠিক আছে, দুঃখিত, 8 এবং 10 ইউজ করবেন। 6টা ব্যবহার করা যাবে না, 12টা ব্যবহার করা যাবে না। টাই রড হিসেবে আপনাকে ইউজ করতে হবে 8 মিলিমিটার এবং 10 মিলিমিটার রড। আচ্ছা, এইটুকু ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধরেন আমাদেরকে বলে দিল কলামের আকার, প্রশ্নে বলে দিছে কলামের আকার 25 সেন্টিমিটার ইন্টু 35 সেন্টিমিটার এবং বলে দিছে 10 মিলিমিটার ব্যাসের টাই রড ব্যবহার করলে, টাই রড ব্যবহার করলে এইটুক বলা আছে, ব্যবহার করলে এই পয়েন্টগুলো আমাদের বলা আছে এবং কলামের আকার বলা আছে 25 সেন্টিমিটার ইন্টু 35 সেন্টিমিটার। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট বলছে যে প্রধান রড হিসেবে, প্রধান রড হিসেবে 20 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করবে। 20 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে, করা হয়। এখানেও লিখেন করা হয়। এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, সব বলবো, হ্যাঁ সব বলবো, একটু সময় দেন, আমি সব বলতেছি। প্রশ্নে বলে দিছে কলামের আকার 25 সেন্টিমিটার ইন্টু 35 সেন্টিমিটার, 10 মিলিমিটার ডায়া টাই রড ব্যবহার করলে, ব্যাসের টাই রড ব্যবহার করলে এবং প্রধান রড হিসেবে 20 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করা হয়। টাই রডের স্পেসিং বের করার ফর্মুলা তিনটা। নাম্বার 1, এস, এস স্পেসিং 16 ইন্টু প্রধান রডের ব্যাস, 16 ইন্টু প্রধান রডের ব্যাস। 2 নম্বর ফর্মুলা, এস ইকুয়াল 48 ইন্টু টাই রডের ব্যাস। এবং শেষেরটা হলো এস ইকুয়াল কলামের ন্যূনতম পার্শ্বমাপ। কলামের
ন্যূনতম 500 মাপ। S ইকুয়াল 16 ইন্টু প্রধান রডের ব্যাস 48 ইন্টু টাই রডের ব্যাস। S ইকুয়াল কলামের ন্যূনতম 500 মাপ। একটা একটা করে আমি সলিউশন করি। হ্যাঁ, প্রথম 1 নাম্বারটা বলছে S ইকুয়াল প্রধান রডের ব্যাস। এখানে আমরা প্রধান রড হিসেবে কত মিলিমিটার পাইছি? 20 মিলিমিটার পাইছি। 20 মিলিমিটার, একে যদি আমি সেন্টিমিটারে আনতে চাই তাহলে 20 কে 10 দ্বারা ভাগ করে সেন্টিমিটারে আনতে হবে, 2 সেন্টিমিটার। কেন আমি ভাগ করলাম? কারণ আমরা জানি 1 সেন্টিমিটার ইকুয়াল 10 মিলিমিটার। সেন্টিমিটার থেকে যদি আমি মিলিমিটারে যাইতে চাই 10 দ্বারা গুণ করব। যদি আমি মিলিমিটার থেকে সেন্টিমিটার আসতে চাই তাহলে আমি 10 দ্বারা ভাগ করব। আবার বলতেছি, যদি আমি সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে চাই 10 দ্বারা গুণ করব। যদি আমি মিলিমিটার থেকে সেন্টিমিটার আসতে চাই তাহলে আমি 10 দ্বারা ভাগ করব। ওকে, যেহেতু এখানে মিলিমিটারে আছে তার মানে আমার মিলিমিটার থেকে সেন্টিমিটার আসতে হবে। আমি 10 দ্বারা ভাগ করলাম 2 সেন্টিমিটার। একইভাবে এই 10 মিলিমিটারকে আমি 10 দ্বারা ভাগ করে সেন্টিমিটারে নিয়ে চলে আসলাম, মানে হলো 1 সেন্টিমিটার। তাহলে প্রধান রডের ব্যাস কত? 2 সেন্টিমিটার পাইলাম, তার মানে হলো 16 ইন্টু 2 32 সেন্টিমিটার। নাম্বার 2 48 ইন্টু টাই রডের ব্যাস। টাই রডের ব্যাস 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার, 1 তার মানে 48 সেন্টিমিটার। নাম্বার 3 S ইকুয়াল কলামের ন্যূনতম 500 মাপ। ন্যূনতম মানে ছোট মানটা। কলামের দুইটা 500 মাপ দেওয়া আছে, একটা 25 আর একটা 35। কলামের এটা হলো 25 এবং এটা হলো 35, এরকম দেয়া আছে। তাহলে কোন মানটা ছোট? এই মানটা ছোট, এটা হলো ন্যূনতম মান। তাহলে এখানে কি হবে? 25 সেন্টিমিটার হবে। এই তিনটার ভিতরে যে মানটা ছোট সেটা ছোট গ্রহণযোগ্য। তিনটির মাঝে ছোট মানটি গ্রহণযোগ্য, ছোট মানটি গ্রহণযোগ্য। তিনটির মাঝে ছোট মানটি গ্রহণযোগ্য, তার মানে উত্তর হবে এটা। এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। আপনারা কি বুঝতে পারছেন এই পর্যন্ত? একটু আমাকে জানাবেন। আপনারা কি বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানান কষ্ট করে। কেন আমরা সেন্টিমিটারে নিব? ভাই ভালো একটা প্রশ্ন করছে। বিকজ আমাদের কলামের আকার সেন্টিমিটারে দেয়া আছে। কারণ কলামের আকার সেন্টিমিটারে দেয়া আছে, সেহেতু রডের ব্যাসগুলোকেও সেন্টিমিটারে নিতে হবে, অথবা এটাকে মিলিমিটারে নিয়ে নিতে হবে। যেহেতু এই মানটা মিলিমিটারে আছে, সেহেতু এটাকে মিলিমিটারে নিতে হবে, অথবা এটা মিলিমিটারে আছে, এটা মিলিমিটারে আছে, এই দুইটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। হয় সবগুলোকে মিলিমিটারে, না হলে সেন্টিমিটারে, একটা ইউনিটে আনতে হবে।
এখন ইফতেখার ভাই যদি বিয়ে করতে চায় তাহলে আমরা কি করব, একবার ভাইয়ের মতো দেখে শুনে ভাইয়ের মতো একটা মেয়ে দিব, না হলে আবার কি খাপে খাপে না মিললে সমস্যা, 2 দিন পর পর ঝগড়া লাগবে। মিজান ভাইয়ের মতো। এদিকে আমাকে কেউ নক দেয় না, রোনা আপু নক দেয় না পিডিএফ এর জন্য, সাদিয়া ফাতেমা আপু নক দেয় না, আসাদ ভাই তো কোনোদিনও না, মিজান ভাই তো রাগ করেই বসে আছে। আমি বন্দি কারাগারে। হ্যাঁ করাবো, ফুল ডিজাইন করাবো ভাই, একটু দেখেন। তার আগে আপনাদেরকে একটা করতে দিচ্ছি, আপনারা এটা করেন। ফুল ডিজাইন করাবো, কোনো টেনশনের কারণ নাই, সব করাবো। হ্যাঁ মজা করবো। বলো 35 সেন্টিমিটার ইন্টু 35 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার ইন্টু 35 সেন্টিমিটার আকারে টাইট কলামে 8টি 20 মিলিমিটার ব্যাসের রড আছে। 10 মিলিমিটার ব্যাসের টাইরডের স্পেসিং বের করো। ও পলিটেকনিকের প্যারায় আছে না? আরে সারাদিন শুধু আপনাদের নিয়ে কাজ করি, অফলাইনে প্রচুর প্যারা এখন। ঠিক আছে, আবারই একবার উত্তর না দিলে আবার নক দিবেন। মিজান ভাই এখন ডিপার্টমেন্ট শিখে ফেলছে না, মিজান ভাই, রাকিবুল, সামিউল এখন ডিপার্টমেন্ট শিখে ফেলছে, এখন কি আর আমাকে লাগবে? আচ্ছা, S ইকুয়াল 16 ইন্টু প্রধান রডের বেশ, প্রধান রডের বেশ 16, প্রধান রডের বেশ কত? 20 মিলিমিটার। 20 মিলিমিটার মানে 2 সেন্টিমিটার, 20 মিলিমিটার মানে কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার, তার মানে 32 সেন্টিমিটার। 2 নাম্বার S ইকুয়াল 48 ইন্টু টাই রডের বেশ, 48 ইন্টু টাই রডের বেশ, তাহলে 48 টাই রড হলো কত মিলিমিটার? 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার, তার মানে 48 সেন্টিমিটার। শেষেরটা হলো S ইকুয়াল কলামের ন্যূনতম পার্শ্ব মাপ, S ইকুয়াল কলামের ন্যূনতম পার্শ্ব মাপ। এখানে বলছে 35 ইন্টু 35, তার মানে দুইটাই সেম বর্গাকার, যেহেতু এটা বর্গাকার সেহেতু যে কোনো একটা নিলেই হলো 35 সেন্টিমিটার। শেষে এখন এটা হলো 35, 32, 48, উত্তর কোনটা? এটা লিখতে হবে। সুতরাং 10 মিলিমিটার, এখানে 10 মিলিমিটার, 10 মিলিমিটার ব্যাসের টাই রড, 10 মিলিমিটার ব্যাসের টাই রড 32 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার বসাতে হবে। আচ্ছা, লাস্টে একটা ম্যাথ বুঝাই দিতে চাইছিলেন, কিসের ভাই? আসাদ ভাই একটু বলতে হবে। আচ্ছা, এটাতে সমস্যা আছে কিনা একটু বলেন তো, কমেন্ট করে।
মাহাদি বিন সালেহ, আমি কিন্তু তোমার উপর আরো বেশি আশা করি, কিন্তু তুমি পরীক্ষায় কিন্তু খারাপ করো অফলাইনে। আমি আরো তোমার উপরে বেশি আশা করি। আচ্ছা, এটাতে কারো সমস্যা আছে কিনা একটু বলেন তো। কেন মিলিমিটারে করলেও হবে? আমি যদি সবগুলোকে মিলিমিটারে কনভার্ট করে নিই তাও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আসি বিএনবিসি লাগবে না। যখন ইফতেখার ভাই, যখন আপনি বাস্তব কাজ করতে যাবেন তখন আপনার বিএনবিসি কোড লাগবে। সেক্ষেত্রে বিএনবিসি কোড 2020 কল করবেন আপনি। এসিআই কোড অনুসারে আমি বলতেছি, এসিআই কোড অনুসারে আমাদের চাকরির ক্ষেত্রে যেটা লাগবে সেটা আমি বলতেছি। চাকরির ক্ষেত্রে টাইট কলামে, চাকরির ক্ষেত্রে টাইট কলামে সর্বনিম্ন 6টি 16 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করতে হবে। ব্যবহার, দুঃখিত, টাইট কলামে 4টি 16 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করতে হবে, করা যায়। কি বলছি? 4টি 16 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করা যায়। এটা হলো সর্বনিম্ন, সর্বনিম্ন 4টি 16 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করা যায় টাইট কলামের ক্ষেত্রে। কয়টা? 4টা 16 মিলিমিটার ব্যাসের রড। এখন যদি বলি স্পাইরাল কলামে কতটি? স্পাইরাল কলামে ন্যূনতম 6টি, ন্যূনতম 6টি 16 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করা যায়। আসাদ ভাই আবার নক দিয়ে। আপনি বেসরকারি জব করতেছেন না? বেসরকারিতে এই জবের পাশাপাশি প্রিপারেশন নেন ইফতেখার ভাই। আর হলো গাজীপুর আসলে ইনশাল্লাহ দেখা হবে, হ্যাঁ। আচ্ছা, এই পার্টটা হয়তো আপনাদের ক্লিয়ার। টাইট কলামে 4টি 16 মিলিমিটার ব্যাসের, স্পাইরাল কলামে 6টি 16 মিলিমিটার ব্যাসের। এই বৃত্তাকার কলাম কোন ধরনের কলাম? বৃত্তাকার কলাম কোন ধরনের কলাম? টাইট নাকি স্পাইরাল? বৃত্তাকার কলাম কোন ধরনের কলাম বলেন? এখন একটা সম্পূর্ণ ডিজাইন করব আমরা। আচ্ছা, সম্পূর্ণ ডিজাইন করব। ডিজাইন করার আগে আরো কিছু জিনিস শিখায় নি, হ্যাঁ। ডিজাইন করার আগে আমি আরো কিছু জিনিস শিখায় নেই। কার্যকরী দৈর্ঘ্যের যে বিষয়টা সেটা শিখায় নি, হ্যাঁ। আচ্ছা, আমি ছোট ছোট বিষয়গুলো শিখাইতে পছন্দ করি এবং বইয়ের ছোট ছোট জিনিস দিতে পছন্দ করে।
একটু ডিস্টার্ব করব, একটু হয়তো সাউন্ডের সমস্যা হবে, 5 মিনিট একটু ম্যানেজ করে নেবেন। কলামের কার্যকরী দৈর্ঘ্য দেয়া থাকলে রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করতে হবে। রিডাকশন ফ্যাক্টর বের করার ফর্মুলা reduction factor বের করার ফর্মুলা r equal 1 minus 0.08 into ac বা ছোট r। এটা হলো রিডাকশন ফ্যাক্টর বের করার ফর্মুলা। এটা কি রিডাকশন ফ্যাক্টর বের করার ফর্মুলা। আচ্ছা, ওয়ান মাইনাস একটা জিরো মিস্টেক হয়েছে 0.08। পরীক্ষা হলে এই জায়গাগুলোতে আমাদের ভুল হবে, একটা জিরো দিয়ে আসবেন আমার মতো 0.08। R equal 1.07 minus 0.008 into AC but R। AC টা কি? AC হলো কলামের কার্যকরী দৈর্ঘ্য। AC কি? AC হলো কলামের কার্যকরী দৈর্ঘ্য। R টা কি? R 0.30 into কলামের ন্যূনতম পার্শ্বমান। কলামের ন্যূনতম পার্শ্বমান। এটা হলো টাইট কলামের ক্ষেত্রে। কি কলামের ক্ষেত্রে? টাইট কলামের ক্ষেত্রে। R equal 0.25 into কলামের ব্যাস। কলামের ব্যাস। আচ্ছা, এইটুকুতে হয়তো কারো কোনো সমস্যা নাই। আবার বলতেছি r equal 1 minus 07 minus 0.008 into ac ভাগ r। এখানে ac টা কি? কলামের কার্যকরী দৈর্ঘ্য। ac টা কি? কলামের কার্যকরী দৈর্ঘ্য। r টা কি? 0.30 into কলামের ন্যূনতম পার্শ্বমান। কলামের ন্যূনতম পার্শ্বমান। এটা হলো টাইট কলামের ক্ষেত্রে। স্পাইরাল কলামের ক্ষেত্রে 0.25 ইনটু কলামের ব্যাস। 0.25 ইনটু কলামের ব্যাস। আচ্ছা, এইটুকুতে সমস্যা আছে কিনা একটু জানান আমাকে। এইটুকুতে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানান। এবং রিডাকশন ফ্যাক্টরের সর্বোচ্চ মান হতে পারে 1। রিডাকশন ফ্যাক্টরের সর্বোচ্চ মান হতে পারে কি? 1। হয় 1 এর থেকে কম অথবা 1। রিডাকশন ফ্যাক্টরের মান হতে পারে 1 অথবা 1 এর থেকে কম, 1 থেকে বেশি হতে পারবে না। এটা দ্বারা বোঝাচ্ছে যে হতে পারে 1 অথবা 1 থেকে কম, হতে পারে 1 অথবা 1 থেকে কম। এইটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান।
ক্লিয়ার ভাই বৃত্তাকার কলাম টাইট কলাম বলে স্পাইরাল কলাম কেমন হবে এটা বলবো কলাম তো এখনো শেষ করি নাই কলাম পার্টটা শেষ করি তখন ইনশাআল্লাহ বলবো আমি এগুলো হ্যাঁ আমার ভিতরে এখন অনেক কথা জমায় রাখছি যদি এখন বলি তাহলে মাথায় গেলে হয়ে যাবে সময় মতো বলবো তবে কলাম পার্ট শেষ হওয়ার আগে আমাকে এগুলো মনে করাই দিও হ্যাঁ কলাম তো মাত্র শুরু করলাম কলামের উপরে আরো ক্লাস হবে না আরেকটা ক্লাস হবে এখন আমরা রিডাকশন ফ্যাক্টর বের করা শিখব কি বের করা শিখব রিডাকশন ফ্যাক্টর তিরিশ সেন্টিমিটার ইনটু 30 সেন্টিমিটার আকারে কলামে কার্যকরী দৈর্ঘ্য 3.50 মিটার হলে রিডাকশন ফ্যাক্টর বের করো রিডাকশন ফ্যাক্টর বের করো reduction factor R equal 1.07 minus 0.008 into AC ভাগ R আচ্ছা এখন আসি প্রথমে আমরা কি বের করব কার্যকরী দৈর্ঘ্য কতটা আছে কার্যকরী দৈর্ঘ্য SE equal 3.50 মিটার এই মানটা যে এককে দেয়া আছে সেই এককে নিতে হবে তার মানে 3.50 into 100 চলে যাবে সেন্টিমিটারে 350 সেন্টিমিটার কেন সেন্টিমিটারে নিলাম কলাম সেকশন যে ইউনিটে দেয়া থাকবে আমরা সেই ইউনিটে অঙ্কটা করব এখন বলছে আর বের করতে আর ইকুয়াল টাইট কলামের ক্ষেত্রে 0.30 ইনটু কলামের ন্যূনতম ভারসাম্য কলামের ন্যূনতম ভারসাম্য যেহেতু এটা বর্গাকার কলাম সেহেতু দুইটাই সেম তার মানে আর এর মান কত বের হলো 9 বের হলো কত বের হলো 9 সেন্টিমিটার এর একক ছিল সেন্টিমিটার তার মানে এর একক কি 9 সেন্টিমিটার তাহলে 1.07 মাইনাস 0.008 ইনটু AC AC এর মান কত 350 আর এর মান কত 9 উপরে সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার কাটাকাটি গেলে কোনো ইউনিটই থাকে না বিধি তুমি বলে দাও আমি কার আমি মিজান ভাই 0.758 এরকম আসছে 7589 আমরা দেখতেছি যে কি 1 একের থেকে ছোট একের থেকে কি ছোট এটাকে চাইলে 76 ধরা যায় একের থেকে ছোট আচ্ছা কোন সমস্যা আছে কারো এটাতে কোনো সমস্যা থাকলে একটু জানান আমি একটা করতে দিচ্ছি আপনাদেরকে এটাতে কারো সমস্যা আছে কিনা একটু জানান স্পাইরাল কলামের একটি স্পাইরাল কলামের ব্যাস 32 সেন্টিমিটার ব্যাস কত সেন্টিমিটার 32 সেন্টিমিটার এবং কলামের কার্যকরী দৈর্ঘ্য এবং কলামের কার্যকরী দৈর্ঘ্য 3.3 মিটার হলে রিডাকশন ফ্যাক্টর কত রিডাকশন
1 দৈর্ঘ্য। আচ্ছা, রিডাকশন ফ্যাক্টরের চ্যাপ্টার ক্লোজ। রিডাকশন ফ্যাক্টরের চ্যাপ্টার ক্লোজ। উত্তর কত আসে? 7 4 আসে। 7 8 কিভাবে আসে সেটাই তো বুঝি না। 7 4 আসবে। সাইদা ফাতেমা 7 4 7 4। ভুট্টা না। আচ্ছা, একটু খেয়াল করেন। 7 4 আসবে, আপনি আবার চেষ্টা করেন। ও একটা তথ্য দিতে চাইছিলাম, কলামের কার্যকরী দৈর্ঘ্যটা কিভাবে বের করবে এই বিষয়ে একটা নোটও এই বিষয়ে মনে আমি ফেসবুকে শেয়ার করছি, আবার শেয়ার করতেছি। কলামের কার্যকরী দৈর্ঘ্য বের করার নিয়ম। কার্যকরী দৈর্ঘ্য বের করার নিয়ম। রুলস 1, রুল নাম্বার 1, যদি বলা থাকে উভয় প্রান্ত আবদ্ধ, হলে HE equal 0.5 h। HC টা কি? HC টা হলো কলামের কার্যকরী দৈর্ঘ্য। কলামের কার্যকরী দৈর্ঘ্য। কি বলে আমাদের কি জানি না, সুবর্ণাপুর নাকি সাউন্ডটা অনেক সমস্যা। আপুর নাকি ভুট্টা খেতে আবার ভালো লাগে না। ঠিক আছে জানো, আমি চলে আসছি। এরপর যদি উভয় প্রান্ত হিমযুক্ত হয়, রুল 2, উভয় প্রান্ত হিঞ্জ বা পিনযুক্ত হলে উভয় প্রান্ত পিনযুক্ত হলে কার্যকরী দৈর্ঘ্য ইকুয়াল দৈর্ঘ্য। এইচ কি? কলামের মুক্ত দৈর্ঘ্য। এইচ কি? কলামের মুক্ত দৈর্ঘ্য। কলামের মুক্ত দৈর্ঘ্য বললে বের হবে, ভুল হয়ে যাবে অনেকটা। দেখি তারপরে একটু চেক করে দেখি মুক্ত দৈর্ঘ্য নাকি শুধু দৈর্ঘ্য, এটা একটু চেক দিই। মুক্ত দৈর্ঘ্য, ঠিক আছে। হ্যাঁ, জানতাম তো তুমি এইচ নিয়ে প্রশ্নটা করবা। আমি জানতাম যে তুমি এইচটা নিয়ে প্রশ্ন করবা। আচ্ছা, এইচ হলো মুক্ত দৈর্ঘ্য। এইচ কি? মুক্ত দৈর্ঘ্য। আরেকটা নাম আছে অসমর্থিত দৈর্ঘ্য। অসমর্থিত দৈর্ঘ্য। এরপর রুল নাম্বার 3, এক প্রান্ত আবদ্ধ পিকচারটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, আবার এক প্রান্ত আবদ্ধ ও
এক প্রান্ত আবদ্ধ ও অন্য প্রান্ত, এক প্রান্ত আবদ্ধ ও এক প্রান্ত মুক্ত হলে, এক প্রান্ত আবদ্ধ ও এক প্রান্ত মুক্ত হলে কার্যকরী দৈর্ঘ্য ইকুয়াল মুক্ত দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্যটা কি হবে? মুক্ত দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। রুল নাম্বার 4, এক প্রান্ত আবদ্ধ ও এক প্রান্ত পিনযুক্ত হলে, বিভিন্ন বইয়ে এটা ভুল দেওয়া আছে, আমি কারেক্ট করে দিলাম। হ্যাঁ, বিভিন্ন বইয়ে এটা ভুল দেওয়া আছে। কার্যকরী দৈর্ঘ্য ইকুয়াল 0.707 ইঞ্চ। আপনাদের গ্রুপে দেওয়ার এটার ব্যবস্থা করে দিচ্ছি আমি, যাতে পরবর্তীতে ভুল না হয়। আচ্ছা, একটা আমি বের করে দেখাই দিই। হ্যাঁ, একটা বের করে আমি দেখাই দিই, তাহলে পরবর্তীতে এই বিষয়গুলোতে আপনাদের আর সমস্যা হবে না। আমি একটা বের করে দেখাই দিচ্ছি। আচ্ছা, এইটুকু বুঝতে পারছেন কিনা, সমস্যা আছে কিনা আমাকে একটু জানান তো। এইটুকুতে সমস্যা আছে কিনা একটু জানান। আমি পিকচারটা আপনাদের ওইখানে পাঠানোর ব্যবস্থা করতেছি। এক ও সব 1 থেকে 21 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে এটা দিয়ে দাও তো। আচ্ছা, এখন আসি। বলছে 30 সেন্টিমিটার ব্যাসের একটি স্পাইরাল কলামের মুক্ত দৈর্ঘ্য 3 মিটার। কলামটি নিম্ন প্রান্ত আবদ্ধ, নিম্ন প্রান্ত আবদ্ধ এবং উপরের প্রান্ত মুক্ত, এবং উপরের প্রান্ত মুক্ত।
হলে কলামের কার্যকরী দৈর্ঘ্য বের করো। কলামের কার্যকরী দৈর্ঘ্য বের করো। আচ্ছা, বলছে 30 সেন্টিমিটার ব্যাসে একটি স্পাইরাল মেঝে ও সিলিং এর মধ্যবর্তী দূরত্বকে কলামের মুক্ত দৈর্ঘ্য বলে। কি বলে? মেঝে এবং কলামের, দুঃখিত, মেঝে এবং সিলিং এর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় কলামের মুক্ত দৈর্ঘ্য। আচ্ছা, মেঝে এবং সিলিং এর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় কি? কলামের মুক্ত দৈর্ঘ্য। আচ্ছা, এখানে বলছে নিম্ন প্রান্ত আবদ্ধ, তার মানে এক প্রান্ত আবদ্ধ। নিম্ন প্রান্ত আবদ্ধ মানে একটা প্রান্ত আবদ্ধ। উপরের প্রান্ত মুক্ত, তার মানে এক প্রান্ত আবদ্ধ, এক প্রান্ত আবদ্ধ। নিম্ন প্রান্ত আবদ্ধ, নিম্ন প্রান্ত আবদ্ধ মানে এক প্রান্ত আবদ্ধ। উপরের প্রান্ত মুক্ত ও এক প্রান্ত মুক্ত হলে, এক প্রান্ত মুক্ত হলে, যদি এক প্রান্ত কি হয়? আবদ্ধ হয়, আরেক প্রান্ত যদি মুক্ত হয়, তাহলে কার্যকরী দৈর্ঘ্য ইকুয়াল 2 ইনটু মুক্ত দৈর্ঘ্য। যদি এক প্রান্ত আবদ্ধ এবং এক প্রান্ত মুক্ত হয়, এক প্রান্ত আবদ্ধ এবং এক প্রান্ত মুক্ত হয়, তাহলে কার্যকরী দৈর্ঘ্য হলো মুক্ত দৈর্ঘ্যের দ্বিগুণ। এইচ কত? 3 মিটার। তার মানে 3 মিটার দিলাম, তার মানে 6 মিটার, মানে 600 সেন্টিমিটার। আচ্ছা, পারবেন কি? এইটুকু পারবেন আপনারা? বলেন তো, এইটুকু পারবেন কিনা? এইটুকু পারবেন কিনা একটু জানান আমাকে। একটু কমেন্ট করে জানান সবাই। কারো সমস্যা আছে কিনা একটু জানান। তো শামিম, শামিম আসছে, শামিম ছেলেটারে নষ্ট করলো শাহিন ভাই। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম যে কলামের কার্যকরী দৈর্ঘ্য না দেয়া থাকলে, কলামের কার্যকরী দৈর্ঘ্য দেয়া না থাকলে
পি ইকুয়াল পি এ পি ডি। পি কি? লোড। পি এ কি? অনুমোদনযোগ্য লোড, এতে অ্যালাউবল, অনুমোদন যোগ্য লোড বলা হয় বহনযোগ্য লোড। বলা হয় গ্রহণযোগ্য লোড। বলা হয় নিরাপদ লোড। পিএ কে। পিডি কে কি বলা হয়? ডিজাইন লোড। পিডি কে বলা হয় ডিজাইন লোড বা অক্ষীয় লোড। দুঃখিত, অক্ষীয় লোড। হঠাৎ করে শামীম তুমি সাড়া দিলা, এটা তো আমি মেনে নিতে পারলাম না। আচ্ছা, এটা হলো কার্যকরী দৈর্ঘ্য দেয়া না থাকলে। এখন যদি কার্যকরী দৈর্ঘ্য দেয়া থাকে, এখন কার্যকরী দৈর্ঘ্য দেয়া থাকলে অনুমোদনযোগ্য লোড বের করার ক্ষেত্রে পিডি ভাগ আর, অনুমোদনযোগ্য লোড বের করার ক্ষেত্রে ডিজাইন লোডকে রিডাকশন ফ্যাক্টর দ্বারা ভাগ করতে হবে। কি বলছি? কলামের কার্যকরী দৈর্ঘ্য দেয়া থাকলে ডিজাইন লোডকে রিডাকশন ফ্যাক্টর দ্বারা ভাগ করলে অনুমোদনযোগ্য লোড পাওয়া যায়, নিরাপদ লোড পাওয়া যায়, অক্ষীয় লোড পাওয়া যায়, বহনযোগ্য লোড পাওয়া যায়। যখন আমি ডিজাইন লোডকে কি করব? আর দ্বারা ভাগ করব। আর দ্বারা ভাগ করব। এখানে পিডি বের করার যে ফর্মুলাটা, পিডি ফর্মুলাটা হলো 0.85 এজি 0.25 এফ প্রাইম সি এফ এস রো জি। পিডি ইকুয়াল এজি 0.25 এফ প্রাইম সি প্লাস এফ এস রো জি। ঠিক আছে, এটা হলো মূলত পিডির ফর্মুলা। মূলত কার ফর্মুলা? পিডির ফর্মুলা। আচ্ছা, এইটুকু কি আপনারা বুঝতে পারছেন? এখন যদি আমরা এই জায়গা থেকে পিডি বের করতে চাই, তাহলে কোনাকুনি গুণ করেন। পিডি ইকুয়াল পিএ ইন্টু আর। যদি পিডি বের করতে চাই পিএ ইন্টু আর। আপনারা কি এইটুকু বুঝতে পারছেন? একটু আমাকে কমেন্ট করে জানান তো। কেন? কখন বললাম যেটা পিএ ইকুয়াল পিডি? ইকুয়াল বলি নাই তো আমি। পিএ আর পিডি কখন সমান? আমি তো একটু আগে বললাম, যখন কলামের কার্যকরী দৈর্ঘ্য দেয়া থাকবে না। কলামের কার্যকরী দৈর্ঘ্য দেয়া
না থাকলে, যদি না থাকে, দেয়া না থাকলে পি ইকুয়াল পিআই ইকুয়াল পিডি, এটা হলো না দেয়া থাকলে। আর যদি এখন দেয়া থাকে তাহলে এই কথা, যখন দেয়া না থাকবে কার্যকরী দৈর্ঘ্য তখন এটা, তখন রিডাকশন ফ্যাক্টরের কোনো কাজ নাই। কলামের কার্যকরী দৈর্ঘ্য দেয়া না থাকলে রিডাকশন ফ্যাক্টরের কোনো কাজ নাই, কিন্তু কার্যকরী দৈর্ঘ্য দেয়া থাকলে এই রিডাকশন ফ্যাক্টর দ্বারা ভাগ করে অনুমোদনযোগ্য বার বহন ক্ষমতা, অনুমোদনযোগ্য লোড বের করতে হবে। কি বের করতে হবে? অনুমোদনযোগ্য লোড বের করতে হবে। এখন বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান তো। এখন বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। জুনাইদ ভাই ভুল বলতেছেন। না ঠিক আছে, জুনাইদ ভাইটাও ঠিক আছে, উনি তো বাক্সিন অন্যভাবে দিস। জুনাইদ ভাই ঠিক আছে। আমি মনে হয় ভুল বলতেছি, আমি ভুল বলতেছি, এখানে হবে এ, আমি ভুল বলছি। হ্যাঁ, হুম, এ আমার মিস্টেক ছিল, একটু ক্লিয়ার করে নেন। জুনাইদ ভাই ঠিক বলছে, পিডি ইকুয়াল পি এ ভাগ আর। ডিজাইন লোড বের করতে চাইলে অনুমোদনযোগ্য বার বহন ক্ষমতাকে রিডাকশন ফ্যাক্টর দ্বারা ভাগ করতে হবে। আমার মিস্টেক ছিল, একটু ক্লিয়ার করে নেন। অনুমোদনযোগ্য বার বহন ক্ষমতাকে রিডাকশন ফ্যাক্টর দ্বারা ভাগ করলে পিডি পাবো, মানে ডিজাইন লোড পাবো। কি পাবো? ডিজাইন লোড পাবো। তাহলে পিআই ইকুয়াল কি? ডিজাইন লোড ইনটু আর। কারেকশন করে নেন, কারেকশন করে নিন। পিডি ইকুয়াল পিএ ভাগ আর, তাহলে কোনাকুনি গুণ করলে পিআই ইকুয়াল পিডি ইনটু আর। আবারও বলতেছি, আমার মিস্টেক ছিল, পিডি ইকুয়াল পিএ ভাগ আর, তাহলে পিআই ইকুয়াল পিডি ইনটু আর। আচ্ছা, এখন একটা করতে দিচ্ছি, আপনারা একটু করেন, হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ, একটি কলামের আকার 35 সেন্টিমিটার ইন্টু 35 সেন্টিমিটার এবং রডের ক্ষেত্রফল 19.63 সেন্টিমিটার স্কয়ার, অ্যাপ্রেন্সি ইকুয়াল 210 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এফএস ইকুয়াল 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এবং রিডাকশন ফ্যাক্টর এবং রিডাকশন ফ্যাক্টর 0.84 হলে কলামের অক্ষীয় লোড বের করো।
কলামের অক্ষীয় লোড বের করো। প্রশ্নটা তুলে নেন এবং হোমওয়ার্ক করে জমা দিবেন। হ্যাঁ, আমি খাতা জমা দেওয়ার জন্য কমেন্ট ওইখানে করব, পোস্ট করব, সেখানে আপনারা জমা দিবেন। পরবর্তী ক্লাসে আমরা একটা কলাম ডিজাইন দেখব, সম্পূর্ণ একটা কলাম ডিজাইন দেখব টাইট কলামের। তারপরে আমরা চলে যাব স্পাইরাল কলামে। স্পাইরাল কলামে আমাদের বেশি সময় লাগবে না। আগামী ক্লাসে আমাদের, দুঃখিত, হ্যাঁ, আগামী ক্লাসে আমাদের কি হয়ে যাবে, স্পাইরাল কলামও শেষ হয়ে যাবে। স্পাইরাল কলাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।